আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুপাত ও শতকরা অধ্যায়ের বিভিন্ন অনুপাত সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে অনুপাত ও শতকরা সম্পর্কিত বেসিক আলোচনা করা হয়েছে যেই পর্বটিতে, সেটি দেখে আসার জন্য। তাহলে আপনাদের এই এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে। সবার প্রথমে আমরা যে প্রশ্নটি সমাধান করব 81 নম্বর প্রশ্ন, 3/2:4/3 এর ব্যস্তানুপাত কোনটি? এই যে আমরা 81 নম্বর থেকে শুরু করলাম, তার কারণ হলো ইতিমধ্যে 80 পর্যন্ত আমরা সমাধান করেছি আমাদের আগের পর্বগুলোতে, এখন 81 নম্বর থেকে শুরু। তো 81 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3/2:4/3 এর ব্যস্তানুপাত কোনটি? ব্যস্তানুপাত বলতে বোঝানো হয় একটি অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি হিসেবে লিখলে এবং উত্তর রাশিকে পূর্ব রাশি হিসেবে লিখলে নতুন করে যে অনুপাতটি পাওয়া যায় তাকে ব্যস্তানুপাত বলে। তাহলে এখন এই যে 4/2 এটি একটি ভগ্নাংশ, 3/2 এটি একটি ভগ্নাংশ এবং 4/3 এটি একটি ভগ্নাংশ, এখানে দুইটি ভগ্নাংশ রয়েছে। কিন্তু আমরা এখানে যে 4টি অপশন দেওয়া আছে, একটি অপশনের মধ্যে কোনো ভগ্নাংশ নেই। তার মানে এই ভগ্নাংশগুলো আমরা রাখবো না, আমরা ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যা বানিয়ে ফেলার চেষ্টা করব। কিভাবে করব সেটা হচ্ছে এই ভগ্নাংশগুলোকে যদি আমরা পূর্ণ সংখ্যায় বানাতে চাই, তাহলে তাদের হরগুলোর লসাগু দ্বারা, ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3 আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 4। তাহলে 3 আর 4-এর লসাগু কত? 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। তাহলে এখন আমরা উভয় রাশিকে 12 দ্বারা গুণ করব। তাহলে আমরা দেখব এই হরগুলো চলে যাবে। কিভাবে সেটা হচ্ছে আমরা এখানে লিখি 3/2, তাকে আমরা 12 দ্বারা গুণ করব। আবার লিখলাম 4/3, তাকেও আমরা 12 দ্বারা গুণ করব। 3 12-র মধ্যে যায় 4 বার, 4 12-র মধ্যে যায় 3 বার। তাহলে 4 দুগুণে 8, 3 তিরিকে 9। আমরা বলতে পারি 3/2:4/3 এই অনুপাতটি যা, 8:9 এই অনুপাতটি তা। এই দুইটি অনুপাতই কিন্তু একই অনুপাত, এটি আছে ভগ্নাংশতে আর এটি আছে পূর্ণ সংখ্যাতে। এই হচ্ছে তফাৎটা, কিন্তু দুইটির মান কিন্তু একই রকম, দুইটি একই রকমের অনুপাত। এখন এই যে 8:9 বের হলো, একে যদি আমরা ব্যস্তানুপাতে তৈরি করি তাহলে কী হবে? এই পূর্ব রাশি হয়ে যাবে উত্তর রাশি আর উত্তর রাশি হয়ে যাবে পূর্ব রাশি। 9:8 আমরা দেখি তো আমাদের অপশনগুলোতে 9:8 রয়েছে কিনা, এবং সবার প্রথমেই 9:8 রয়েছে। তাহলে ক নাম্বার প্রশ্নটা হচ্ছে সঠিক উত্তর। 82 নম্বর প্রশ্ন, 3:7 অনুপাতের উত্তর রাশি কোনটি? কোনো অনুপাতের প্রথমে যেই রাশিটি থাকে তাকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয়তে যেই রাশিটি থাকে তাকে বলা হয় উত্তর রাশি। তাহলে এই অনুপাতের উত্তর রাশি কত? 7। ক নাম্বার অপশনে 7 রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 83 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সরল অনুপাত? সরল অনুপাত কাকে বলে? একটি অনুপাতের মধ্যে যখন দুইটি রাশি থাকে তখন সেই অনুপাতকে বলা হয় সরল অনুপাত। এখন ক নাম্বার অপশনে 3টি রাশি আছে, গ নাম্বার অপশনে 4টি রাশি, ঘ নাম্বার অপশনে 4টি রাশি, কিন্তু খ নাম্বার অপশনে 2টি রাশি আছে। তাহলে এটিকেই আমরা বলবো সরল অনুপাত, কারণ যেই অনুপাতের মধ্যে 2টি রাশি থাকে সেই অনুপাতকে সরল অনুপাত বলে। তাহলে আমরা এই খ নাম্বার অপশনটিতে আমরা দেখতেছি 2টি রাশি আছে, তাহলে এটি হচ্ছে সরল অনুপাত। 84 নম্বর প্রশ্ন, 3:5 এবং 10:20 এই দুইটি অনুপাতের মিশ্র অনুপাত কোনটি? মিশ্র অনুপাত কিভাবে নির্ণয় করে? মিশ্র অনুপাত নির্ণয় করার পদ্ধতি হচ্ছে একাধিক অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি হিসেবে লিখতে হয়, উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি হিসেবে লিখতে হয়। তাহলে যে অনুপাতটি পাওয়া যায় তাকেই মিশ্র অনুপাত বলে। তাহলে এই দুইটি অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল 3 আর 10-এর গুণফল হচ্ছে 30, উত্তর রাশিগুলোর গুণফল 5 আর 20-এর গুণফল হচ্ছে 5 20 100। তাহলে 30:100 এটি হচ্ছে আমাদের ফলাফল। এখন এটি যদি আমরা দেখি আমাদের অপশনের মধ্যে থাকে তাহলে আমরা সেটিকে উত্তর হিসেবে বলবো, আর যদি দেখি যে এটি আমাদের উত্তরে নাই, অপশনগুলোতে নাই, তখন আমরা এটিকে আরও ছোট বানাবো, তখন দেখব যে সেটি আমাদের অপশনগুলোতে আছে কিনা। যেমন এটাকে যদি আরও ছোট বানাই তাহলে কত হয়? 30-এর মধ্যে 10 যায় 3 বার, 100-এর মধ্যে 10 যায় 10 বার, তাহলে 3:10। এখন দেখি কোনটা আমাদের ফলাফলে আছে। আমরা দেখতেছি 3:10 কোথাও নাই, কিন্তু 30:1 একেবারে সবার প্রথমেই আছে। তাহলে আমরা বলতে পারি এই দুইটি অনুপাতের মিশ্র অনুপাত হলো 30:100। 85 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4:7 সমান 8 খালি ঘর, খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? এখন
আমরা এটিতে দুইটি পদ্ধতিতে আমরা অঙ্কটি করতে পারি। একটি পদ্ধতি হচ্ছে সবার প্রথমে আমরা সব সময় খাতার মধ্যে লিখে কিভাবে যে করি সেটাই আমরা এখানে দেখাবো। যে এখানে সবার প্রথমে 4:7 লিখলাম, 8 খালি ঘর লিখলাম, পরবর্তী লাইনে গিয়ে 4 প্রথমে আছে 4কে লিখলাম, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন দিলাম, 7কে নিচে লিখলাম। 8 প্রথমে আছে 8কে প্রথমে লিখলাম, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন দিলাম, খালি ঘরকে পরে লিখলাম। এখন আপনারা সবাই জানেন আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতিতে এক দিকের উপরেরটার সাথে আরেক দিকের নিচেরটা গুণ করা হয়, এক দিকের উপরেরটার সাথে আরেক দিকের নিচেরটা গুণ করা হয়। এটা হচ্ছে আর গুণন পদ্ধতি। তাহলে এখন যেহেতু আমরা খালি ঘরের মান বের করব, তাহলে এই হিসাব অনুযায়ী খালি ঘরের সাথে কার গুণ হওয়ার কথা? 4-এর গুণ হওয়ার কথা। আমরা লিখব পরবর্তী লাইনে গিয়ে 4 গুণ খালি ঘর সমান চিহ্ন দিয়ে 7-এর সাথে 8-এর গুণ হওয়ার কথা, আমরা গুণটা করব 7 গুণ 8। এখন তাহলে কত হয়? পরবর্তী লাইনে গিয়ে খালি ঘরকে একা রেখে দিব, খালি ঘরের সাথে 4 গুণ আকারে আছে, তাকে যদি আমরা 4কে যদি এই দিকে নিয়ে আসি, গুণ চিহ্নটা হয়ে যাবে ভাগ চিহ্ন। একদিক থেকে কোনো সংখ্যা অন্যদিকে নিয়ে গেলে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। 4 8-এর মধ্যে যায় 2 বার, অতএব খালি ঘর সমান 7 দুগুণে 14। তাহলে এই খালি ঘরে কত বসবে? এই খালি ঘরে 14 বসবে। এই যে আমরা অঙ্কটা করলাম, এই পদ্ধতিতে আমরা খাতার মধ্যে যখন অঙ্ক করে থাকি, লিখে যখন করি, তখন আমরা এই পদ্ধতিতে করতে পারি। আমাদের যখন এমসিকিউ প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসবে, তখন আমরা এই পদ্ধতিতে করতে পারবো। কিন্তু এমসিকিউ প্রশ্নতে আমরা আরেকটা সহজভাবে করতে পারি। সেটা হচ্ছে, আমি এখন প্রশ্নটাকে এখানে মধ্যে লিখি আবার, 4:7 সমান 8 খালি ঘর। এখন যে বিষয়টা খেয়াল করেন, এটা শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের জন্য, কারণ এটা আমরা যখন খাতায় যখন করব তখন তো এরকম লিখে করতে হবে। আর এটা হচ্ছে একদম শর্টকাট পদ্ধতি। সেটা কি? এই অনুপাতের পূর্বরাশি 4, এই অনুপাতের পূর্বরাশি 8, এই অনুপাতের উত্তররাশি 7, এই অনুপাতের উত্তররাশি নাই। তাহলে এখন এখানে যেহেতু পূর্বরাশি আছে উত্তররাশি আছে, আমরা এই দিক থেকে হিসাবটা করব। যেই দিকে পূর্বরাশি উত্তররাশি উভয়টা থাকবে, আমরা ওই দিক থেকে হিসাবটা করব। এখন এখানে আমরা দেখতেছি পূর্বরাশি আছে 4 আর এখানে পূর্বরাশি আছে 8। তাহলে 4-এর চাইতে 8 বড়। কখন বড় হয়? গুণ করলে নাকি ভাগ করলে? গুণ করলে বড় হয়। তাহলে আমরা 4কে গুণ করব। 4কে কত দিয়ে গুণ দিলে 8 হয়? 4কে 2 দিয়ে গুণ দিলে 8 হয়। 4কে যেহেতু আমরা 2 দিয়ে গুণ করলাম, 7কেও 2 দিয়ে গুণ করতে হবে, কারণ নিয়ম হচ্ছে একই সংখ্যা দ্বারা গুণ করতে হয় অথবা ভাগ করতে হয়। তাহলে আমরা এখানে এই সংখ্যাকে 2 দ্বারা গুণ করার কারণে এই সংখ্যাকেও 2 দ্বারাই গুণ করব। তাহলে 4 দুগুণে 8, 7 দুগুণে 14। আমরা সরাসরি উত্তর পেয়ে গেলাম যে এখানে ফলাফলটা কত হয়। তাহলে এই খালি ঘরে কত বসবে? এই খালি ঘরের মধ্যে 14 বসবে, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এরপরে 86 নাম্বার প্রশ্ন, 16/9কে দ্বিভাজিত অনুপাতে প্রকাশ করলে নিচের কোনটি হবে? এখন দ্বিভাজিত অনুপাত কাকে বলে সেটা আগে আমাদের জানা দরকার। দ্বিভাজিত অনুপাত বলতে বোঝানো হয় একটি অনুপাতের পূর্বরাশির বর্গমূলকে পূর্বরাশি হিসেবে লিখতে হবে, উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি হিসেবে লিখতে হবে। তাহলে আমরা যে অনুপাতটি পাবো তাকেই বলা হবে দ্বিভাজিত অনুপাত। যেমন আমি যদি এটাকে এখানের মধ্যে করে দেখাই, সেটা হচ্ছে 16/9। আমি লিখলাম এখানে 16/9। আমি এটাকে পরবর্তী লাইনে কী লিখতে পারি? 9 প্রথমে আছে, আমি 9কে প্রথমে লিখলাম, ভাগ চিহ্নের পরিবর্তে অনুপাতের চিহ্ন দিলাম, কারণ অনুপাতের চিহ্ন দিলে ভাগ চিহ্ন দেওয়া যায়, ভাগ চিহ্ন থাকলে অনুপাতের চিহ্ন দেওয়া যায়, দুইটি একই অর্থ প্রকাশ করে। 16 পরে আছে, 16কে পরে লিখলাম। তাহলে 16/9 এটিকে অনুপাতে প্রকাশ করলে হবে 9:16। এখন এই যে 9:16 তাকে আমাদের দ্বিভাজিত অনুপাতে প্রকাশ করতে হবে। দ্বিভাজিত অনুপাত মানে কি? এইমাত্র বললাম যে পূর্বরাশির বর্গমূলকে পূর্বরাশি হিসেবে লিখব, উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি হিসেবে লিখব। এখন 9-এর বর্গমূল কত হয়? 9-এর বর্গমূল হয়, আমি এখানে দেখাই, যে সেটা হচ্ছে সবার প্রথমে 16/9, পরবর্তী লাইনে গিয়ে 9:16, পরবর্তী লাইনে গিয়ে এখন আমরা 9-এর বর্গমূল বের করব। 9-এর বর্গমূল মানে কি? √9। এই রুট চিহ্নটাকে আমরা বাংলায় বলি বর্গমূল। তার মানে 9কে রুট করতে হবে। 9কে রুট করলে কত হয়? 9কে রুট করলে 3 হয়। কিভাবে সেটা? সেটা হচ্ছে √9 মানে কি? 3 গুণ 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। এই স্কোয়ার আর রুট চলে গেল, থাকলো শুধুমাত্র 3। তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 3।
16 বর্গমূল কত? 16 বর্গমূলটা আমরা এখন বের করি। 16 বর্গমূল মানে √16। পরবর্তী লাইনে 4 গুণ 4 একই সংখ্যা দ্বারা গুণফল হিসেবে প্রকাশ করতে হবে। পরবর্তী লাইনে 4কে স্কোয়ার করলে 16 হয়। পরবর্তী লাইনে স্কোয়ার আর রুট উঠে গেল, থাকলো শুধু 4। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে স্কোয়ার আর রুট উঠে গেল, কেন উঠে গেল তার ব্যাখ্যাটা দরকার। তার ব্যাখ্যাটা হচ্ছে, ব্যাখ্যাটা দিয়ে দিই। সেটি হচ্ছে এই যে আমরা এখানের মধ্যে লিখলাম √4 স্কোয়ার, পরবর্তী লাইনে 4 লিখলাম। কিন্তু কেন লিখলাম তার কারণটা হচ্ছে এই যে পাওয়ার হিসেবে 2 আছে, 2 লিখলাম। আর এই যে রুট, মনে রাখতে হবে রুটের একটা মান আছে। রুটের মান হলো পাওয়ার হিসাবে সে হাফ হিসাবে থাকে, পাওয়ারের মধ্যে হাফ হিসাবে থাকে। যখন আমরা কোনো সংখ্যার মধ্যে পাওয়ার হিসাবে হাফ দেখব, মানে 2/1, তখন আমরা সেখানে রুট বসাতে পারবো। আবার যদি কোথাও আমরা রুট দেখি তখন পাওয়ার হিসাবে হাফ বসাতে পারবো। এখন এই যে এখানের মধ্যে 4 স্কোয়ার আর একটা রুট চিহ্ন, তাহলে এই রুটকে যদি আমি উঠিয়ে দিতে চাই তাহলে আমরা কি করব? পাওয়ার হিসাবে আমরা এখানের মধ্যে 2/1 লিখতে পারি, যে এই রুটের বদলে পাওয়ার হিসাবে হাফ লিখলাম। 2 আর 2 কাটা, থাকলো কত? 4, আর উপরে থাকলো 1। 4-এর উপরে 1 মানে কি? শুধু 4। মনে রাখতে হবে 4-এর উপরে যখন 2 থাকে তখন আমরা 4কে 2 বার গুণ করি। 4-এর উপরে যখন 3 থাকে তখন আমরা 4কে 3 বার গুণ করি। 4-এর উপরে যখন 4 থাকে তখন আমরা 4কে 4 বার গুণ করি। একই রকমভাবে 4-এর উপরে যখন 1 থাকে তাহলে বুঝতে হবে 4কে 1 বার লিখতে হবে। তাহলে আমরা 4কে 1 বার লিখলাম। তাহলে যখন আমরা এই যে 4 স্কোয়ার মানে কি? এই যে 16, যখন আমরা √16 করলাম তখন আমরা ফলাফল পেলাম শুধু 4। তাহলে আমরা বলতে পারি যে এই 9কে যদি আমরা বর্গমূল করি ফলাফল হবে 3, 16কে যদি আমরা বর্গমূল করি ফলাফল হবে 4। তাহলে এই 3:4 রয়েছে আমাদের খ নাম্বার অপশনে, এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমি শেষবারের মতো আবারও বলি যে একটি অনুপাতের পূর্বরাশির বর্গমূলকে পূর্বরাশি হিসেবে লিখতে হবে, উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি হিসেবে লিখতে হবে। তাহলে যে অনুপাতটি পাওয়া যাবে তাকেই বলা হবে দ্বিভাজিত অনুপাত। তাহলে আমরা 86 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ 3:4। 87 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কত হবে? বলা হয়েছে নিচের কোনটি গুরু অনুপাত? গুরু অনুপাত কাকে বলে? গুরু অনুপাত বলা হয় একটি অনুপাতের পূর্বরাশি উত্তর রাশির চেয়ে বড় হলে, পূর্বরাশি উত্তর রাশির চেয়ে বড় হলে সেই অনুপাতকে গুরু অনুপাত বলে। এখানের মধ্যে কিন্তু আবার যদি আমরা গরু অনুপাত বলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানে বলতে হবে গুরু অনুপাত। তাহলে নিচের কোনটি গুরু অনুপাত? আমরা দেখব যে নিচের অনুপাতগুলোর মধ্যে কোনটির পূর্বরাশি উত্তর রাশির চেয়ে বড় আছে সেটি গুরু অনুপাত হবে। এখানে পূর্বরাশি উত্তর রাশির চেয়ে বড় না, এখানে পূর্বরাশি উত্তর রাশির চেয়ে বড় না, এখানে পূর্বরাশি উত্তর রাশির চেয়ে বড়। তাহলে আমরা বলবো এটি হচ্ছে নির্ণেয় গুরু অনুপাত। ঘ নাম্বার অপশনে পূর্বরাশি উত্তর রাশির চেয়ে বড় না, তাহলে গ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক 9:5, এটি হচ্ছে গুরু অনুপাত। 88 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে 7.5:3.5 এর সমতুল অনুপাত কোনটি হবে? এখন সমতুল অনুপাত কাকে বলে? সমতুল অনুপাত বলা হয় একটি অনুপাতের পূর্বরাশি এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে যে অনুপাতটি পাওয়া যায় তাকেই আমরা বলি সমতুল অনুপাত। এখন 7.5 আর এখানে আছে 3.5, আমরা হয় একই সংখ্যা দ্বারা দুইটাকেই গুণ করব অথবা একই সংখ্যা দ্বারা দুইটাকেই ভাগ করব। এখন আমরা এখানে দেখতেছি যে এখানের মধ্যে আছে পূর্বরাশি হিসেবে 7, এই ক নাম্বার অপশনে পূর্বরাশি হিসেবে 7 আছে। এখন 7.5কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে 7 হয় না, তাহলে এই ক নাম্বারটা ভুল। খ নাম্বারের দিকে তাকাই, 7.5কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 15 হয়। তাহলে 7.5কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 3.5কেও 2 দ্বারা গুণ করতে হবে, কারণ শর্ত একটাই যে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে বা ভাগ করতে হবে। তাহলে পূর্বরাশিকে আমরা যত দিয়ে গুণ করব বা ভাগ করব, উত্তর রাশিকেও তত দিয়ে গুণ করব বা ভাগ করব। তাহলে 7.5কে 2 দিয়ে গুণ দিলে 15 হয়। তাহলে এখানে যেহেতু 2 দ্বারা গুণ করছি এখানেও আমরা 2 দ্বারা গুণ করব। 3.5কে 2 দ্বারা গুণ দিলে হয় 7। আমরা কি দেখলাম যে এই পূর্বরাশি এবং উত্তর রাশি উভয়টাকে 2 দ্বারা গুণ করলে 15:7 হয়, অর্থাৎ খ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক। 89 নম্বর প্রশ্ন, খালি ঘর ইষ্ট 9 সমান 63:81 খালি ঘরে কি হবে? এখন আমরা দেখতেছি যে এই ডান দিকে
সমান চিহ্নের ডান দিকে পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টাই আছে, কিন্তু বাম দিকে পূর্ব রাশিটা নাই। তাহলে আমরা এই ডান দিকে যেই অনুপাতটা দেওয়া এটা দিয়েই আমরা কাজটা করব। এখানে আমরা দেখতেছি পূর্ব রাশি 63 আর এখানে পূর্ব রাশি নাই, এখানে উত্তর রাশি 81, এখানে উত্তর রাশি 9। এখন যেই বিষয়টা লক্ষ্য করুন যে এখানে উত্তর রাশি 81 আর এখানে উত্তর রাশি 9, তাহলে 81-র চাইতে 9 ছোট। ছোট কখন হয়? গুণ করলে নাকি ভাগ করলে? ভাগ করলে ছোট হয়। তাহলে 81-কে কত দিয়ে ভাগ করলে 9 হয়? আমরা জানি 81-কে 9 দিয়ে ভাগ করলে 9 হয়, কারণ 9 নং 81। তাহলে 81-কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, একটু আগে যে এই যে সমতুল অনুপাতের ক্ষেত্রে যে কথাগুলো বলে আসলাম, এখানেও সেই একই কথা। 81-কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, অবশ্যই 63-কেও 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 81-কে 9 দিয়ে ভাগ দিলে হয় 9, 63-কে 9 দিয়ে ভাগ দিলে হয় 7, কারণ 7 নং 63। তাহলে এই খালি ঘরে 7 বসবে, আমরা করে ফেললাম খুব সহজেই। তাহলে এই গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক, যে এই খালি ঘরে 7 বসবে। এরপর 90 নম্বর প্রশ্ন। 90 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1:2 কোন ধরনের অনুপাত? অনুপাত তো অনেক ধরনের আছে, একক অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত। কোন অনুপাত এটা? আমরা জানি যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট হয়, যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট হয় সেই অনুপাতকে লঘু অনুপাত বলা হয়, অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 91 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3:2 সমান 9 খালি ঘর। এই খালি ঘরে কোন সংখ্যাটি হবে? এইমাত্র 89 নম্বর প্রশ্নটা যেভাবে সমাধান করলাম, 91 নম্বর প্রশ্নটাও সেইভাবেই সমাধান করব। আমরা দেখতেছি সমান চিহ্নের এই দিকে পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টাই আছে, আমরা এই দিক থেকে কাজটা করব। এখানে পূর্ব রাশি 3, এখানে পূর্ব রাশি 9, এখানে উত্তর রাশি 2, এখানে উত্তর রাশি নাই। এখন এই যে 3 আর এই যে 9, পূর্ব রাশি 9-এর 3-এর চাইতে 9 বড়, 3-এর চাইতে 9 বড়, তার মানে কি এখানে অবশ্যই গুণ করা হয়েছে। 3-কে কত দিয়ে গুণ দিলে 9 হয়? 3-কে 3 দিয়ে গুণ দিলে 9 হয়। তাহলে 3-কে 3 দিয়ে গুণ দেওয়ার কারণে যেহেতু 9 বের হয়েছে, 2-কেও 3 দিয়ে গুণ দিতে হবে, একই সংখ্যা দ্বারা গুণ দিতে হবে। তাহলে 2-কে 3 দ্বারা গুণ দিলে হয় 3 দুগুণে 6, তাহলে এই খালি ঘরে বসবে 6, আর এটি আছে গ নাম্বার অপশনে, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 92 নম্বর প্রশ্নে বলা হয়েছে 75 লিটারের 3 সমস্ত 5 ভাগের 1% সমান কত হয়? এটা আমরা এখন নির্ণয় করব। সেটা হচ্ছে আমরা এইভাবে করে করতে পারি যে 75 লিটারের 3 সমস্ত 5 ভাগের 1%। আমরা পরবর্তী লাইনে গিয়ে লিখতে পারি 75 এর 3 সমস্ত 5 ভাগের 1%, পাশে লিখলাম লিটার। পরবর্তী লাইনে এটা একটা অঙ্কের মতো হয়ে গেল। 75 একদম পুরা, এটা বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ তাড়াতাড়ি করে ফেলবো, এটি একটু সময় লাগবে। করি আমরা 75 এর 3 সমস্ত 5 ভাগের 1%। এখন এটা তো একটা মিশ্র ভগ্নাংশ, তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিই। 3 × 5 = 15 আর 1 হচ্ছে 16, নিচে 5, পাশে হচ্ছে পার্সেন্ট। আমরা চাইলে এখনই পার্সেন্ট চিহ্নটাকে উঠিয়ে দিতে পারতাম, কিন্তু না উঠিয়ে আমি একটু আরেকটা লাইন করে দেখাতে চাচ্ছি। 5 ভাগের 16, এই পার্সেন্ট চিহ্নকে যদি আমরা উঠাতে চাই, আমরা লিখব গুণ 100 ভাগের 1, এটা আমরা লিখব। যদি গুণ 100 ভাগের 1 না লিখি, পার্সেন্ট চিহ্ন দিব, পার্সেন্ট চিহ্ন দিলে আর এটা লিখব না। তাহলে গুণ 100 ভাগের 1-এর পরিবর্তে পার্সেন্ট চিহ্ন, আর পার্সেন্ট চিহ্নর পরিবর্তে গুণ 100 ভাগের 1, পাশে লিখব লিটার। এইবার যে বিষয়টা খেয়াল করেন, আমরা এখানে একটু কাটাকাটি করার চেষ্টা করব। এখন আমরা জানি যে এর কাজ আগে করতে হয়, তাহলে এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, তাহলে 5 75-এর মধ্যে কয়বার যায়? 5 75-এর মধ্যে যায় 5 15 75। এখন দেখি তো আরও কোনো কাটাকাটি করা যায় কি না। হ্যাঁ, আরও কাটাকাটি করা যায়। সেটা হচ্ছে 5 দিয়ে কাটাকাটি করা যাবে। যেমন এখানের মধ্যে 5 যায় 20 বার, আর এখানের মধ্যে 5 যায় 3 বার। 3 × 5 = 15, আর এখানে হচ্ছে 5 × 20 = 100। উভয়টাকে আমরা 5 দিয়ে কাটলাম। এখন কি কাটাকাটি করা যাবে? আরও কাটাকাটি, হ্যাঁ আরও কাটাকাটি করা যায়। সেটা হচ্ছে 20-কে আমরা 4 দিয়ে কাটতে পারবো, যে 4 × 5 = 20, আর 16-কে আমরা 4 দিয়ে কাটতে পারবো, 4 × 4 = 16। তাহলে পরবর্তী লাইনে কী হবে? সেটা 3 এর 4 গুণ উপরে 1, নিচে 5। তাহলে
3 4 12, 12 একে 12 আর নিচে হচ্ছে 5। একটু ভালো করে খেয়াল করবেন কাটাকাটিটা কীভাবে করলাম আরেকবার বলি। সেটা হচ্ছে সবার প্রথমে আমরা 5 দিয়ে 75-এ কাটলাম, কারণ এখানে আছে এর, এখানে আছে গুণ। আমরা জানি এর আর গুণের মধ্যে এর কাজ আগে করতে হয়, এই জন্য আমরা এর কাজ আগে করলাম। এখন 5 75-এর মধ্যে যায় 15 বার, 5 15 75 আমরা কাটাকাটি করলাম। এইবার দেখি আরও কোনো কাটাকাটি করা যায় না, যায় কি না। 15-এর মধ্যে 5 যায় 3 বার, 100-এর মধ্যে 5 যায় 20 বার। এখনও কি আরও কাটাকাটি করা যায়? হ্যাঁ, আরও কাটাকাটি করা যায়। সেটা হচ্ছে 4 দিয়ে কাটতে পারবো। 4 16-এর মধ্যে যায় 4 বার, 4 4 16, 4 20-এর মধ্যে যায় 5 বার, 4 5 20। এখনও কি কাটাকাটি করা যায় না? এখন আর কোনো কাটাকাটি করা যায় না। তাহলে এখন আমরা উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করব। তাহলে উপরে কি কি আছে? উপরে আছে 3, উপরে আছে 4, উপরে আছে 1। তাহলে 3 4 12, 12 1 12। আর নিচে কি আছে? নিচে আছে শুধু 5। আমরা তাহলে 5কে লিখলাম। এখন আমরা দেখতেছি এই যে ভগ্নাংশটা হলো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। 12-এর মধ্যে 5 যায় 2 বার, তাহলে আমরা বলতে পারি 5 দুগুণে 10। 12 হওয়ার জন্য আরও 2 দরকার, এটি হচ্ছে ভাগশেষ। খেয়াল করেন, আমরা একটু দেখিয়ে দিই। 12কে 5 দ্বারা ভাগ করতে হবে। 5 12-এর মধ্যে যায় 2 বার, 5 দুগুণে 10 থাকে 2। তাহলে ভাগফলকে আমরা সামনে লিখব, হর যা ছিল এখনও হর তাই থাকবে, ভাগশেষটাকে আমরা উপরে লিখব। তাহলে আমরা বলতে পারি 75 লিটারের 3 সমস্ত 5 ভাগের 1% বলতে বোঝানো হচ্ছে 2 সমস্ত 5 ভাগের 2 লিটারকে। তাহলে এখন দেখি এটা আমাদের কোন অপশনে রয়েছে। আমরা দেখতেছি 2 সমস্ত 5 ভাগের 2, এটি ক নাম্বার অপশনে রয়েছে। তাহলে 92 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 2 সমস্ত 5 ভাগের 2 লিটার। 93 নাম্বার প্রশ্ন, 2:5 অনুপাতের উত্তর রাশি কোনটি? এই অনুপাতের মধ্যে আমরা জানি প্রথম রাশিটিকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয় রাশিটিকে বলা হয় উত্তর রাশি। তাহলে এখানের মধ্যে উত্তর রাশি হিসেবে 5 আছে, আর এটি খ নাম্বার অপশনে রয়েছে। সুতরাং খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এরপরে 94 নাম্বার প্রশ্নে, খালি ঘর ইষ্ট 36 সমান 72 ইষ্ট 48। আমরা দেখতেছি সমান চিহ্নের ডান দিকে পূর্ব রাশি আছে, উত্তর রাশি আছে, উভয়টাই আছে। আমরা তাহলে কাজটা মূলত এই দিক থেকেই করব। আমরা দেখতেছি এখানে পূর্ব রাশি 72 আর এখানে পূর্ব রাশি নাই, এখানে উত্তর রাশি 48, এখানে উত্তর রাশি 36। তাহলে এখন আমরা কিভাবে করতে পারি? সেটি হচ্ছে আমরা যে সহজ পদ্ধতিটা দেখিয়েছিলাম ওই পদ্ধতিতে যদি করতে চাই তাহলে আমরা বলবো যে এখানে উত্তর রাশি 48 আর এখানে উত্তর রাশি 36। তাহলে 48-এর চাইতে 36 ছোট, তার মানে ভাগ করা হয়েছে। এখন কত দিয়ে ভাগ করা হয়েছে সেটাকে আমরা মুখে মুখে সরাসরি বলতে পারবো যে 48কে এত দ্বারা ভাগ করার কারণে 36 হয়েছে। আমরা একটা কাজ করি, আমরা তার চাইতে ভালো আমরা যে পুরো লিখে লিখে করি ওই পদ্ধতিতে করি, তাহলে আমাদের অঙ্কটা এই মুহূর্তে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। খালি ঘরিষ্ঠ 36 সমান 72 ইষ্ট 48, বা খালি ঘর প্রথমে আছে অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন, 36কে নিচে দিলাম, 72 প্রথমে আছে লিখলাম, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন, 48কে নিচে লিখলাম। এবার আর গুণন যেই পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী এখানে করি, সেটা হচ্ছে 48-এর সাথে খালি ঘর গুণ করতে হবে আর 36-এর সাথে 72কে গুণ করতে হবে। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে খালি ঘরকে একা রেখে দিলাম আর এই দিকে 36 গুণ 72 যা আছে তাই থাকলো, গুণ 48কে এই দিকে নিয়ে আসলাম, অর্থাৎ আমরা 48 দ্বারা ভাগ করব। একদিকের একটা সংখ্যা যদি অন্য দিকে চলে যায় তার চিহ্নটা বিপরীত চিহ্ন হয়ে যায়, তাহলে আমরা ভাগ 48 লিখলাম। এখন আমরা এখানে একটু কাটাকাটি করার চেষ্টা করব। আমরা দেখি কত দিয়ে কাটাকাটি করা যায়। সেটা হচ্ছে আমরা এখানে আমাদের 6 দিয়ে কাটতে পারি, 6 6 36 আর 6 8 48, আর 8 দিয়ে 72কে কাটতে পারি, 8 72-এর মধ্যে যায় 9 বার, 8 নং 72। তাহলে এটার ফলাফল যে 54 বের হইল। কাটাকাটিটা আরেকবার দেখিয়ে দিই, সেটি হচ্ছে 36-এর মধ্যে 6 যায় 6 বার, 6 6 36, 48-এর মধ্যে 6 যায় 8 বার, 6 8 48। আমরা উভয় সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলাম। এবার 8 আবার 72-এর মধ্যে যায় কয়বার? 9 বার, 8 নং 72। তাহলে আমাদের কাটাকাটি করা শেষ। 6 গুণ 9 6 নং 54। আমরা বলতে পারি যে আমাদের এই খালি ঘরে 54 বসবে। তাহলে আমাদের দেখতে হবে যে 54 অপশনটা কততে রয়েছে। খ নাম্বার অপশনে 54 রয়েছে। তাহলে 94 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 54। 95 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 2:3 অনুপাতে পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে। অর্থাৎ এই মুহূর্তে অনুপাতটি আছে 2:3, কিন্তু পূর্ব রাশির সাথে কত যোগ করলে এই অনুপাতটি
5:1 হয়ে যাবে, এটা তারা জানতে চায়। এখন আমরা করব কিভাবে? অঙ্কটা করব এইভাবে যে আমরা তো জানি না পূর্ব রাশির সাথে কত যোগ করতে হবে, এটা আমাদের জানা নেই। আমরা তাহলে ধরে নিব পূর্ব রাশির সাথে ক যোগ করা লাগবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে পূর্ব রাশি এখানে আছে 2, তাহলে 2 এর সাথে যদি আমরা ক যোগ করি তাহলে কত হবে? 2 যোগ ক, এটাই তো। তাহলে পূর্ব রাশির সাথে যদি আমরা ক যোগ করি তাহলে ফলাফল হবে 2 যোগ ক। তাহলে এটা হচ্ছে পূর্ব রাশি, আর উত্তর রাশি যা আছে তাই থাকবে। তাহলে অনুপাত তৈরি করলে কিভাবে হবে? পূর্ব রাশির সাথে ক যোগ করলাম, আর উত্তর রাশি 3 আছে তো 3ই থাকলো। তাহলে তারা কি বলছে? তারা বলছে যে এই অনুপাতে পূর্ব রাশির সাথে কত যোগ করলে, আমরা বললাম ক যোগ করলে অনুপাতটি হয়ে যাবে 5:1 সমান। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তারা ইতিমধ্যে অনুপাত দিয়ে দিয়েছে 2:3। তারা বলছে এই অনুপাতটির পূর্ব রাশির সাথে কত যোগ করলে নতুন করে একটা অনুপাত হবে, সেটা কি? 5:1। এখন আমরা তো জানি না কত যোগ করতে হবে, আমরা ধরে নিলাম যে পূর্ব রাশির সাথে ক যোগ করতে হবে, কয়ের একটা মান বের হবে কিছুক্ষণ পর। তাহলে আমরা পূর্ব রাশির সাথে ক যোগ করলাম, তাহলে পূর্ব রাশি আর উত্তর রাশি। তারা কি বলল? যখনই আমরা পূর্ব রাশির সাথে একটা সংখ্যা যোগ করব তখন একটা নতুন অনুপাত হয়ে যাবে, সেটা কি? 5:1। তাহলে এই অনুপাত আর এই অনুপাত পরস্পর সমান হবে। পরবর্তী লাইনে গিয়ে আমরা অঙ্কটা এইভাবে করে করতে পারি, 2 যোগ ক, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন, 3কে নিচে লিখলাম, 5 প্রথমে আছে তাকে লিখলাম, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন, 1কে নিচে লিখলাম। এখন ওই আর গুণন পদ্ধতিটা এখানে আমরা আবার করব, অর্থাৎ উপরেরটার সাথে নিচেরটা গুণ, নিচেরটার সাথে উপরেরটার গুণ। তাহলে 1-এর সাথে গুণ হবে 2 যোগ ক, আর 3-এর সাথে গুণ হবে 5-এর। তাহলে আমরা যদি এখন 1 দ্বারা 2কে গুণ করি তাহলে হবে 2 যোগ 1 দ্বারা ককে গুণ দিলে হবে ক, 3×5 15। পরবর্তী লাইনে গিয়ে আমাদের মূল উদ্দেশ্য কয়ের মান বের করা, ককে একা রেখে দিয়ে আমরা কয়ের সাথে যে আছে তাকে অন্যদিকে পাঠিয়ে দিব। 2 এখানে যোগ আকারে আছে, এইদিকে আসলে হয়ে যাবে বিয়োগ 2। তাহলে আমরা দেখতেছি অতএব ক সমান 15 থেকে 2 বিয়োগ করলে হয় 13। তাহলে আমরা বলতে পারি কয়ের মান 13, অর্থাৎ পূর্ব রাশির সাথে যদি আমরা 13 যোগ করি তাহলে তখন অনুপাতটা হয়ে যাবে 5:1। তারও আমরা একটা প্রমাণ এখন দেখিয়ে দিব। প্রমাণটা কিভাবে করব? সেটা হচ্ছে পূর্ব রাশি আছে 2, 2-এর সাথে যদি আমরা 13 যোগ করি তাহলে দেখি তো কত হয়, আর এখানে উত্তর রাশি যা আছে তাই থাকবে। তাহলে এখন পরবর্তী লাইনে হবে 13 আর 2 যোগ করলে হয় 15, আর এখানে হচ্ছে 3। উভয় রাশির মধ্যে এমন একটা সংখ্যা দেখতে হবে যেটা উভয় রাশির মধ্যে যায়। 3 উভয় রাশির মধ্যে যায়, 3 15-এর মধ্যে যায় 5 বার, 3 3-এর মধ্যে যায় 1 বার। দেখলেন অনুপাতটা সবার প্রথমে ছিল 2:3। পূর্ব রাশির সাথে যখন 13 যোগ করলাম এখন আস্তে আস্তে অনুপাতটা হয়ে গেল 5:1। এটাই তারা জানতে চেয়েছে আমরা, এবং এইভাবেই আমরা অঙ্কগুলো করবো ইনশাআল্লাহ। তো এখন আমাদেরকে বলা হয়েছে যে এই অনুপাতে পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে। আমরা এইমাত্র বের করলাম গ নাম্বার অপশনের 13 যদি আমরা যোগ করি তাহলে 5:1 হয়ে যাবে। 96 নম্বর প্রশ্ন, 2 টাকা ও 40 পয়সার সঠিক অনুপাত কোনটি? এখন মনে রাখতে হবে অনুপাত তৈরি করার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে সমজাতীয় রাশি দ্বারা অনুপাত তৈরি করতে হয়। সমজাতীয় রাশি না হলে অনুপাত তৈরি করা যায় না। এখন এখানে আছে টাকা আর এখানে আছে পয়সা। টাকা আর পয়সা দুইটা কিন্তু এক জিনিস না, দুইটা সমজাতীয় না। এখন আমরা দুইটাকে সমজাতীয় বানাবো। কিভাবে বানাবো? আমরা হয় পয়সাকে টাকা বানিয়ে ফেলবো, তাহলে এখানেও টাকা এখানেও টাকা, অথবা আমরা টাকাকে পয়সা বানিয়ে ফেলবো, এখানেও পয়সা এখানেও পয়সা। তাহলে এখন আমরা কিভাবে করে করতে পারি? সেটা হচ্ছে 2 টাকাকে যদি আমরা পয়সা বানাই তাহলে কিভাবে লিখবো? আমরা 2 টাকাকে যদি আমরা পয়সা বানাই তাহলে আমরা জানি 1 টাকায় 100 পয়সা, তাহলে 2 টাকায় 200 পয়সা, আর এখানে আছে 40 পয়সা। তাহলে এটাও পয়সা হয়ে গেল, এটা তো পয়সা আগে থেকেই আছে। তাহলে 2 টাকাকে পয়সায় প্রকাশ করলে হবে 200, আর 40 পয়সা তো 40 পয়সাতেই আছে। তাহলে 200:40। এখন আমরা দেখি তো এটিকে আরও ছোট বানানো যায় কিনা। উভয়টার মধ্যে 40 যায়, 200-এর মধ্যে 40 যায় 5 বার, 40-এর মধ্যে 40 যায় 1 বার। 5:1কে আর ছোট বানানো যায় না। আমরা বলতে পারি 2 টাকা ও 40 পয়সার সঠিক অনুপাত হলো 5:1, অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 97 নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে আমাদের 3টি তথ্য দেওয়া রয়েছে, 1 2 3, 3টি তথ্য দেওয়া। কোনটা কোনটা সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে।
সবার প্রথম যেই তথ্যটা দেওয়া যে 9:7, 7:5 এবং 5:3 তিনটি অনুপাত দেওয়া রয়েছে। এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত 9:3 অথবা 3:1 তারা মিশ্র অনুপাত বলে দিছে। এখন এই মিশ্র অনুপাতটা সঠিক কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা এখন মিশ্র অনুপাত কীভাবে বের করতে হয়, যতগুলো অনুপাত দেওয়া থাকে প্রত্যেকটি অনুপাতের পূর্বরাশিগুলোর গুণফলকে পূর্বরাশি হিসেবে লিখতে হয় আর উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি হিসেবে লিখতে হয়। তাহলে এখন এখানে আছে 9, এখানে আছে 7, এখানে আছে 5 পূর্বরাশি। আমরা এখন পূর্বরাশিগুলোর গুণফল বের করব। তাহলে 9 দিয়ে যদি আমরা 7কে গুণ দিই 7 নং 63 আর 5 63তে হয় 315। আমরা এই 315কে এখন একটা কাগজের মধ্যে এখন লিখি আগে সবার প্রথমে 315 অনুপাতের চিহ্ন দিলাম। আমরা পূর্বরাশিগুলোর গুণফলকে পূর্বরাশি হিসেবে লিখলাম। এখন আমরা উত্তর রাশিগুলোর গুণফলকে লিখব 7, 5, 3। তাহলে 5 7 35, 3 35 105। এখন এই যে 315:105 এটাই হচ্ছে আমাদের মিশ্র অনুপাত, কিন্তু আমরা দেখব এটিকে আরও ছোট করে প্রকাশ করা যায় কিনা। উভয় সংখ্যার মধ্যে 105 যায়। 105 315-র মধ্যে যায় 3 বার, 105 105-এর মধ্যে যায় একবার। তাহলে 3:1 আমরা দেখতেছি আমাদের 1 নম্বরে 3:1 কিন্তু দেওয়া আছে, তাহলে এটা সঠিক। এখন 9:3 সঠিক কিনা এটাও তো দেখা দরকার। আমরা আবার 315:105 লিখলাম। উভয় সংখ্যার মধ্যে 35 যায়। 35 315-র মধ্যে যায় 9 বার, 35 105-এর মধ্যে যায় 3 বার। তাহলে আমরা দেখলাম 315:105 একে আমরা 9:3 এই অনুপাতেও প্রকাশ করতে পারি, আবার 315:105 তাকে আমরা 3:1 এই অনুপাতেও প্রকাশ করতে পারি। তাহলে দুইটা অনুপাতই সঠিক। তাহলে আমরা বলতে পারি 1 নম্বরে যেই তথ্যটি দেওয়া রয়েছে এটি সঠিক। 1 নম্বর তথ্যটি সঠিক। এরপর 2 নম্বর তথ্য 5:7-এর ব্যস্ত অনুপাত 7:5। একটি অনুপাতের পূর্বরাশিকে উত্তর রাশি হিসেবে লিখলে এবং উত্তর রাশিকে পূর্বরাশি হিসেবে লিখলে যে অনুপাতটি পাওয়া যায় তাকে বলা হয় ব্যস্ত অনুপাত। তাহলে এখানে পূর্বরাশি 5 উত্তর রাশি হিসেবে লিখতে হবে, উত্তর রাশি 7 পূর্বরাশি হিসেবে লিখতে হবে। আমরা বলতে পারি 5:7-এর ব্যস্ত অনুপাত 7:5, এটা ঠিক আছে। এরপরে 3 নম্বর যেই তথ্য AX:BX একটি একক অনুপাত। একক অনুপাত কাকে বলে? একক অনুপাত বলা হয় একটি অনুপাতের পূর্বরাশি এবং উত্তর রাশি উভয়টাই যদি সমান হয়, উভয়টাই যদি সমান হয় তাহলে সেই অনুপাতকে একক অনুপাত বলা হয়। এখন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন পূর্বরাশিতে এক্স আছে, উত্তর রাশিতেও এক্স আছে, ভালো কথা, কিন্তু পূর্বরাশিতে আছে এ, উত্তর রাশিতে আছে বি। এ আর বি তো এক জিনিস না, যেহেতু দুইটা দুই রকম এই জন্য এটা একক অনুপাত হবে না। তাহলে এই 3 নম্বর তথ্যটা ভুল। যদি এমন হতো যে পূর্বরাশিতেও এ এক্স আছে, উত্তর রাশিতেও এ এক্স আছে, হয়ে যেত একক অনুপাত। আবার উত্তর রাশিতে বি এক্স আছে, পূর্বরাশিতেও বি এক্স আছে, হয়ে যেত একক অনুপাত। কিন্তু এখানে পূর্বরাশি এবং উত্তর রাশি দুই জায়গায়, এক জায়গাতে এ আরেক জায়গাতে বি, দুইটি ভিন্ন সংখ্যা থাকার কারণে আমরা বলবো এটি একক অনুপাত না, কিন্তু তারা বলতেছে একক অনুপাত। তাদের এই কথাটা ভুল। তাহলে 3 নম্বর তথ্যটা ভুল, 1 আর 2 সঠিক। 1 আর 2 রয়েছে ক নাম্বার অপশনে। আমরা বলতে পারি 97 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, 1 ও 2। এখন আমরা 98 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 98 নম্বর প্রশ্নে বলা হয়েছে অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে 3টা তথ্য দেওয়া আছে, কোন কোন তথ্য অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য মানে ঠিক আছে সেটা আমরা বের করব। 1 নম্বর তথ্য, অনুপাতে 2টি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। এই তথ্যটা সঠিক, তার কারণ আমরা জানি একটি অনুপাতে যখন 2টি রাশি থাকে তখন তাকে সরল অনুপাত বলে। তার মানে কি অনুপাতে 2টি রাশির বেশি থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। 2টি রাশির বেশি থাকলে তখন তাদেরকে আমরা ত্রৈরাশিক, বা 4টি রাশি থাকলে তাদেরকে আমরা সমানুপাত, অর্থাৎ অনেক রকমের অনুপাত হয়। তাহলে এখানের মধ্যে আবার বহুরাশিক অনুপাতও বলে। একটি অনুপাতে যখন 2টি রাশির অধিক রাশি থাকে তখন তাকে আমরা বহুরাশিক অনুপাতও বলে থাকি। এখন সরল অনুপাত কাকে বলে? যেই অনুপাতে শুধুমাত্র 2টি রাশি থাকে সেই অনুপাতকে সরল অনুপাত বলে, এবং 1 নম্বর তথ্য এই কথাটাই বলা আছে। তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক। 2 নম্বর তথ্যে বলা হয়েছে একটি অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত রয়েছে। এই তথ্যটাও সঠিক, কারণ সমতুল অনুপাত কাকে বলে? একটি অনুপাতের পূর্বরাশি এবং উত্তর রাশিকে যদি আমরা শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ করি বা ভাগ করি তাহলে যে অনুপাত পাবো তাকে আমরা সমতুল্য অনুপাত বলবো। তাহলে একটা অনুপাতকে আমরা একটি সংখ্যা দ্বারা পূর্বরাশি এবং উত্তর রাশিকে গুণ করলাম, একটা ফলাফল বের হলো সমতুল্য অনুপাত।
অন্য একটি সংখ্যা দ্বারা পূর্বরাশিকে উত্তররাশিকে গুণ করলাম, ফলাফল বের হলো সমতুল অনুপাত। আবার একটি সংখ্যা দ্বারা ভাগ করলাম, ফলাফল বের হলো সমতুল অনুপাত। অর্থাৎ একটি অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত রয়েছে, কারণ আমরা অনেক সংখ্যা দিয়ে গুণ করতে পারি, অনেক সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। গুণ করব সমতুল অনুপাত বের হবে, ভাগ করব সমতুল অনুপাত বের হবে। এজন্য বলতে পারি একটি অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত রয়েছে। এই তথ্যটা সঠিক। 3 নম্বর তথ্য, 15:15 অনুপাতটি একক অনুপাত। যে অনুপাতের পূর্বরাশি উত্তররাশি উভয় রাশি সমান সেই অনুপাতকে একক অনুপাত বলে। এই অনুপাতের পূর্বরাশি উত্তররাশি সমান, সুতরাং এটি একক অনুপাত। এখানের 3টি তথ্যই সঠিক, আর এই 3টি তথ্যই রয়েছে। আমাদের এখানে 2 বার গ লেখা, এটা হবে ঘ। আমরা এখানে ঘ লিখলাম, আমরা বলতে পারি ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এরপর 99 নম্বর প্রশ্ন, দুইটি সংখ্যার যোগফল 250, অর্থাৎ এমন দুইটি সংখ্যা আছে যেই দুইটি সংখ্যাকে যোগ করলে 250 হয়। এখন ওই দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা 100 হলে, এতটুকু আমাদের এইখানে প্রথমে বলা আছে যে দুইটি সংখ্যার যোগফল 250, ওই দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা 100। 1 নম্বর তথ্য, অপর সংখ্যাটি 150, এটি কি ঠিক আছে? তাহলে দুইটা সংখ্যার মধ্যে একটা যদি 100 হয়ে যায়, আরেকটা কত? 150। কেন? কারণ দুইটা সংখ্যার যোগফল 250। তার মানে 250-এর মধ্যে দুইটা সংখ্যা আছে, সেখান থেকে আমি একটা সংখ্যা বাদ দিয়ে দিলাম, ফলাফল পেয়ে গেলাম আরেকটা সংখ্যা 150। 1 নম্বর তথ্যটা সঠিক। 100 আর 150 যোগ করলে 250 হয়। 2 নম্বর তথ্য, সংখ্যা দুটির অনুপাত 1:15। এই যে সংখ্যা, একটি সংখ্যা হচ্ছে 100, আরেকটি সংখ্যা হচ্ছে 150। এই দুইটি সংখ্যার অনুপাত কি 1:15 হয়? না, 1:15 হয় না। কেন? তার কারণ উভয় সংখ্যার মধ্যে 10 যায়। 10 100-এর মধ্যে যায় 10 বার, 10 150-এর মধ্যে যায় 15 বার। এটিকে কি আরও ছোট করা যায়? হ্যাঁ, এটিকে আরও ছোট করা যায়। এটিকে আরও ছোট করলে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 5 10-এর মধ্যে যায় 2 বার, 5 15-এর মধ্যে যায় 3 বার। অর্থাৎ আমরা এক কথায় যদি অঙ্কটা করতে চাই, 100 আর 150 দুইটিকেই আমরা 50 দ্বারা ভাগ করতে পারতাম। 50 দ্বারা 100-কে ভাগ করলে হবে 2, 50 দ্বারা 150-কে ভাগ করলে হবে 3। তাহলে আমরা দেখতেছি এখানে ফলাফল বের হয় 10:15 অথবা 2:3, যেটাই বলবো সেটাই সঠিক। কিন্তু এখানে তো দেওয়া আছে 1:15, এটা কি তাহলে সঠিক? না, এটা সঠিক না, এটা ভুল। 3 নম্বর তথ্যে বলা হয়েছে এই যে 100 আর 150 দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যার অনুপাত একটি সরল অনুপাত, একটি সরল অনুপাত, এবং এই তথ্যটা সঠিক। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা দেখতেছি 100 এবং 150-এর যখন আমরা অনুপাত নির্ণয় করলাম, তখন ফলাফল বের হইল 2:3। এবং এই অনুপাতের মধ্যে কয়টি রাশি আছে? 2টি রাশি আছে। আমরা জানি একটি অনুপাতের মধ্যে 2টি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে, এবং এই অনুপাতের মধ্যে 2টি রাশি আছে, এটি সরল অনুপাত। তাহলে বলা যায় যে সংখ্যা দুটির অনুপাত একটি সরল অনুপাত। তাহলে 1 আর 3 সঠিক। এই 1 আর 3 রয়েছে খ নাম্বার অপশনে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 99 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কত? খ, 1 ও 3। এখন আমরা 100 নম্বর প্রশ্ন সমাধান করব। আমাদের 100 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখানে 3টি তথ্য দেওয়া রয়েছে, 1 2 3। প্রথম যেই তথ্যটি, সেখানে বলা হয়েছে অনুপাত একটি ভগ্নাংশ, এবং এই তথ্যটা সঠিক। তার কারণ অনুপাত এক ধরনের ভগ্নাংশ। কারণ আমরা যখন একটি সংখ্যা আরেকটি সংখ্যার কত গুণ বা কত অংশ, এটি বোঝানোর জন্য যখন কোনো ভগ্নাংশ ব্যবহার করে থাকি, সেই ভগ্নাংশটাকেই অনুপাত বলা হয়। তাহলে অনুপাত একটি ভগ্নাংশ, এই তথ্যটা সঠিক। 2 নম্বর তথ্য, 5:2 হলো গুরু অনুপাত। যে অনুপাতের পূর্বরাশি উত্তররাশি অপেক্ষা বড়, যে অনুপাতের পূর্বরাশি উত্তররাশির চেয়ে বড় হয়, সেই অনুপাতকে গুরু অনুপাত বলে। আমরা দেখতেছি এই অনুপাতের পূর্বরাশি উত্তররাশির চেয়ে বড়, সুতরাং এই অনুপাতটি গুরু অনুপাত। 2 নম্বর তথ্যটাও সঠিক। 3 নম্বর তথ্যে বলা হয়েছে 4/1 সমান 1:4। এই যে এটা যখন আমরা করব, 1 নম্বর তথ্যটা যে সঠিক তার প্রমাণ হয়ে যাবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে 4/1, আমরা তাকে পরবর্তী লাইনে কি লিখতে পারি? 1 প্রথমে আছে, 1কে লিখলাম, ভাগ চিহ্নের বদলে আমরা অনুপাতের চিহ্ন দিলাম, আর এরপরে 4 আছে, 4কে লিখলাম। মনে রাখতে হবে ভাগ চিহ্ন আর অনুপাতের চিহ্ন দুইটি একই অর্থ প্রকাশ করে।
তাহলে 4/1কে আমরা 1:4 এইভাবে করে লিখতে পারি। তাহলে এইটা 3 নম্বর তথ্যটা সঠিক। এবং আমরা এখানে কি দেখলাম, এই যে 1 নম্বরে যে বলা হলো অনুপাত একটি ভগ্নাংশ, আমরা দেখলাম 1:4 একটি অনুপাত, তাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে আমরা বলতে পারি 1, 2, 3 তিনটা তথ্যই সঠিক এবং এই 3টি তথ্য রয়েছে ঘ নাম্বার অপশনে। তাহলে 100 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ 1, 2 ও 3। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।